বারুইপুরে আজকে যা ঘটলো সেরকম নৃশংস ঘটনা দেখলে শুনলে স্তব্ধ হয়ে যেতে হয়। এবং আরজি কর, বারুইপুর, হাঁসখালি, কামদুনি, এই কোনো ঘটনাগুলি কিন্তু আসলে আলাদা নয়। এটা মানুষের একটা ঘৃণ্য প্রবৃত্তির বহিঃপ্রকাশ এবং তাকে কোনো রকম, আমার মতে কোনো রকম ধিক্কারের ভাষা দিয়ে প্রকাশ করার সামর্থ্য অন্তত আমার মতো মানুষের নেই। এবং সেই ঘটনার চরমতম শাস্তি, সেই শাস্তিটাই সভ্য সমাজ চায়। আর ওই ঘটনার যে সমস্ত পরিবারবর্গ, সেই শিশুর বা সেই কন্যার, এর আগেও যে সমস্ত পরিবারে এই ঘটনা ঘটেছে, তাকে সমবেদনা দেওয়ার মতো কোনো ভাষা সেটাও সভ্য সমাজের নেই। অভয়া, হাঁসখালি, কামদুনি, বারুইপুর সেই কারণে একই বন্ধনীতে রাখা যায়। এই অত্যাচারগুলো, এই নৃশংস কর্মগুলি যারা করেন বা যারা করে, তারা মানুষই না। এখন আমাদের দেশের আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থা আইনের মতো চলে, তদন্ত এগোয় এবং পরবর্তীকালে মানুষ এক্সপেক্ট করে, সভ্য সমাজ এক্সপেক্ট করে যে তার আমাদের আইন মতে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তিটা সেখানে হোক তাদের। এখন ঘটনা হয় যেটা, এইটা দিয়েই এই এপিসোডটা আমার করবার মূল উদ্দেশ্য, যে এখানে যে কোনো একটি ঘটনার, এই ধরনের ঘটনার ক্ষেত্রে তৎকালীন সেখানে যে সরকার রাজত্ব করে বা শাসন কার্য পরিচালনা করে, তার সেখানে সদিচ্ছার মনোভাবটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এবং অতীতের যে ঘটনাগুলো, ইনক্লুডিং অভয়া, মানে যেগুলো বললাম, বহু আলোচিত, এবং একদম তাদেরকে ছোট না করে বলছি, এরকম বহু ঘটনা আছে যে ঘটনাগুলো খবরের কাগজে আসে বা টিভিতে আসে, খুব বিরাট সামাজিক আলোড়ন না হওয়ার কারণে অনেকে আমরা বিস্মৃত হয়ে যাই, সেটাও হয়তো আমাদের বিস্মৃতির অপরাধ। কিন্তু এই ধরনের সব ঘটনাগুলি এক বন্ধনীতে রাখা উচিত। এর জন্য প্রচুর আইন সংশোধন হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচারের ব্যবস্থা হয়, যারা অপরাধীরা ধরা পড়ে, এবং পরবর্তীতে আমরা সেই বিচারটা দেখতে চাই, যেটা দিল্লি নির্ভয়া কেসে 4টি আসামির পরিণতিতে হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, সেই 4টি আসামির ক্ষেত্রেও কিন্তু আইনি লড়াইটা নির্ভয়ার মাকে এবং তার পরিবারকে 7 বছর ধরে লড়তে হয়েছিল, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এমনকি সুপ্রিম কোর্টেও যখন সেই বিচারটা যায়, বিচারের প্রক্রিয়াটা শুরু হয়, সেটাও মানে এক শাস্তি ঘোষণা হয়ে যাওয়ার পরেও, ক্যাপিটাল পানিশমেন্টের শাস্তি ঘোষণা হয়ে যাওয়ার পরেও, সেইটা ডিফেন্স কাউন্সিলের দিক থেকে এপি সিং এর এবং তার যে সমস্ত আরো যারা ছিলেন তাদের তরফ থেকে, সেই আইনজীবীদের তরফ থেকে একাধিকবার সেই শাস্তিকে বিলম্বিত করার প্রয়াস হয়েছিল, যেটা নিয়ে আবার অনেক আলোচনা উঠেছিল, এটা কি হচ্ছে। আবার পাশাপাশি অনেক মানবাধিকার সংগঠন সেখানেও কিন্তু রাস্তায় নেমে পড়েছিলেন, যে যাতে সেই ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসির সাজা তাদের না হয়। অবশেষে নির্ভয়ার সেই ঘটনায় সেই 4টি আসামির ফাঁসি হয়েছিল আমাদের দেশের আইন মোতাবেক একই দিনে। দেশ দেখেছিল যে একটা নতুন, একটা রাত্রির বেলা, ভোর হয়ে রাত্রির বেলা শেষ হয়ে সূর্য উঠল, এই ধরনের ঘটনা আর যেন না ঘটে।
এই ধরনের ধর্ষণ এবং খুনের ঘটনা আমরা সমাজে আর দেখতে চাই না, কিন্তু কি করা যাবে? অপরাধ মুক্ত তো সমাজ নয়, আদিমকাল থেকেই নয়, এবং সেই কারণেই আমরা বিভিন্ন অতীতের সমাজেও এই ধরনের নিদর্শন পেয়ে থাকি। আর সেই কারণেই যুগে যুগে দেশে দেশে কঠিন কঠিন শাস্তি, আইন এইগুলো এসেছে। আর শাস্তিটা কেন, ব্যবস্থাটা আছে যাতে সেই চরম শাস্তিটা দেখে আরো এই ধরনের মনোবৃত্তির মানুষরা সেই ধরনের দুষ্কর্ম করা থেকে বিরত হয়। এখন ওই একটা কথা আছে, আইনজীবীরা বলেন, তাদের কাছ থেকে শেখা জানা শোনা, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আইনি প্রক্রিয়াকে দ্রুততর করা, এটা আমাদের এই মুহূর্তের সময়ের দাবি শুধু না, দেশের সমাজের সবকিছুর দাবি। অন্তত কিছু কিছু ঘটনায় আইনি ব্যবস্থাকে অত্যন্ত দ্রুততার সাথে কাজ করা জন্য প্রস্তুত হতে হবে, বা সেই ধরনের পরিকাঠামো ব্যবস্থা তৈরি করতে হবে বলে আমার অনুরোধ। এরকম আমার অনুরোধ কিন্তু এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অনুরোধ। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে একটু ভিআইপি গোছের মানুষজন হলে তারা যদি কোনো রকম তাদের কোনো ঘটনা, কোনো মামলা, রক্ষা কবচ চাওয়ার বিষয়, এই সমস্ত নিয়ে আদালতে তারা চলে যান, তাদের শুনানি কিন্তু অনেক লিস্টিং কেসকে ছাপিয়ে গিয়ে তাদের শুনানিকে জরুরি ভিত্তিতে শোনা হয়। একটি তদন্ত হবে, সেই তদন্ত একটি এফআইআর এর ভিত্তিতে ধরা যাক তদন্ত হবে, সেই তদন্ত যাতে তাতে গ্রেপ্তার না করা হয়, যাতে তাতে রক্ষা কবচ পাওয়া যায়, তার জন্য এই রাজ্যের গত জমানার বহু বহু ভিআইপি ছুটে ছুটে শুধু লোয়ার কোর্ট হাইকোর্ট না, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত ওই রক্ষা কবচের জন্য ছুটে যেতে আমরা দেখেছি। এই জায়গাটা তদন্তের এবং মানুষের আস্থার জায়গাটা বড্ড সন্দেহের জায়গা তৈরি করে, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এবার সেটা যদি তাদের অধিকার হয়, সেই রক্ষা কবচের জন্য আবেদন করা কেন জরুরি ভিত্তিতে? না, যেহেতু এফআইআরটা হয়েছে, তার গ্রেপ্তারির আশঙ্কাটা তখন তখন প্রয়োজন, সেই কারণে তার জরুরি ভিত্তিতে শুনানি হওয়াটার একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকে। ধরা যাক কোনো একটি ক্রিকেট ম্যাচের আয়োজন, সেটা নিয়ে কোনো একটি চরম বিবাদ উপস্থিত হয়েছে। আমরা অতীতে দেখেছি এরকম অনেক বড় বড় ক্রিকেট খেলার আসরে বিজ্ঞাপন নিয়ে নানান রকম সমস্যার ক্ষেত্রে এমনকি সুপ্রিম কোর্টেও জরুরি ভিত্তিতে শুনানি হয়েছে। তার কারণ খেলাটা তো আর সেই দিন বাদে অন্য দিন হবে না, ওই দিনই সেটা হবে, এটা একটা বোঝা গেল। তাহলে সেটার সাথে সাথে আইনের অনেক রকম ব্যবস্থা হয়েছে যাতে এই ধরনের নৃশংস ঘটনাগুলো যাতে দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার হয়। এখন দ্রুত তদন্ত আর দ্রুত বিচারের পরিণতি যদি অভয়াকাণ্ডের মতো হয়, সেখানটাতেই কিন্তু মানুষের হতাশার পরিমাণটা বৃদ্ধি। মানুষ আর কোথায় যাবে? মানুষ তো এই আদালতের কাছেই বিচারটা চাইবে। কাজেই সরকার, প্রশাসন এবং আদালত, এদের যে সামঞ্জস্য রক্ষা করে যে চলাটা, এখান থেকে কোনো রকম একটা রাস্তা বার করবার অনুরোধ থাকলো, যাতে এই ধরনের ঘটনা অত্যন্ত দ্রুত বিচারের কাঠগড়া পর্যন্ত পৌঁছতে পারে এবং তার নিষ্পত্তি হয়। এখন যেটা বলছিলাম যে সরকারি সদিচ্ছা এখানে একটা বড় বিষয়। একটি রাজনৈতিক দল সে যদি মনে করে রাজনৈতিক দলটি সরকার চালাচ্ছে এবং অপরাধীকে প্রশ্রয় দেওয়া, অপরাধীকে লালন পালন করা, সমস্ত সামাজিক ব্যবস্থাকে অরাজকতায় ভরিয়ে দেওয়া,
কোনো রকম আইনের শাসন সেখানে নেই। একের পর অপরাধে এক একজনকে মানে আশ্রয় দান করা, আইনি সহায়তা দান করা। তাহলে সেই সরকারটি আবার আরেকটি কোনো বড় অপরাধের ক্ষেত্রে নিশ্চয়ই বড় ব্যবস্থা নিতে পারে না। তার দলীয় কর্মীরাই তখন হৈ হৈ করে ওঠে যে ওকে ছেড়ে দিলে তাহলে একে ধরছো কেন। আর এখানেই এইবারের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এইবারে যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে, যেখানে জিরো টলারেন্স, এটা তো শুধু না, অন্যান্য গুলোর ক্ষেত্রে, অন্যান্য সমস্ত ধরনের করাপশন এবং অপরাধের ক্ষেত্রে যেখানে পুলিশি ব্যবস্থাকে তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন এবং আইন মেনে, বিএনএস মেনে, সংবিধান মেনে তাদেরকে চলতে বলেছেন, এবং যেখানে কোন রকম দল, বর্ণ, ধর্ম কিচ্ছু না দেখে সিদ্ধান্ত নিতে বলেছেন, সেটা একটা আশা জাগায়। বললাম তো, এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা তো দলীয় কর্মী, কোন পদ, কোন প্রভাবশালী অথবা প্রভাবশালী নয়, এসব বহু পরের প্রশ্ন। এরা প্রথমত মানুষই না। আর এই ঘটনা এই মুহূর্তে যার বিস্তারিত বিবরণ অধিকাংশ মানুষই আমরা জানি না, কারণ ঘটনার গ্রাউন্ড লেভেলে বা যে গ্রাউন্ড জিরোতে যে ঘটনাগুলো ঘটেছে তা বহু তথ্য প্রমাণের তদন্তের অপেক্ষা রাখে, এবং সেই তদন্ত তার আবার বিভিন্ন রকম পর্যায় থাকে, সূক্ষ্মাতিসূক্ষ্ম দিক থাকে। সেইগুলো নিয়ে আগাম কিছু বলা মূর্খতা। কিন্তু এই ঘটনাটিকে ধিক্কার জানানো, এই ঘটনা শুধু না, এই রকম ঘটনাগুলো যাতে আর না ঘটে সেটাকে নিন্দা জানানোর তো কোন রকম তথ্য প্রমাণ কবে আসবে সেই সমস্তর জন্য অপেক্ষা করবার প্রয়োজন পড়ে না। আর এই 4 তারিখ, ওই যে 4 মের পরে যে সরকারটা গঠন হয়েছে, সেই সরকারের আমলে যে সমস্ত নিয়ম নীতি, নতুন আইন কানুন যেগুলো পাশ হচ্ছে, সেইগুলো মানুষের মনের মধ্যে আশা জাগাচ্ছে। আর এই ঘটনা কি করছে, দেখিয়ে দিচ্ছে যে এরা এখনো পর্যন্ত যারা এই কাজ করলো ভালো করে বুঝে উঠতে পারছে না যে কতটা পরিবর্তন ঘটে গেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে সামনের এপিসোডে আরো বিস্তারিত আলোচনায় আসবো, আরো কয়েকটি ঘটনার উল্লেখ করে। আপনাদের যাদের এই এপিসোডগুলো ভালো লাগে তারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্ট লিখে একটু শেয়ার করুন যাতে আপনাদের মতামতগুলো বহু মানুষের চোখে পড়ে। আপনারা নোটিফিকেশন অন রাখুন যাতে প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয় কখন এপিসোডগুলো হচ্ছে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে, খুব গুরুত্বপূর্ণ এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।